হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গ্রামার ইজি। আমি বুদ্ধদেব। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি হাউ টু গেট 85% প্লাস মার্কস ইন এইচএস ইংলিশ। আমি এই ভিডিওতে তোমাদের কাছে আলোচনা করব কিভাবে তুমি অতি সহজেই 85 প্লাস মার্কস গেইন করতে পারো উচ্চ মাধ্যমিক ইংরেজিতে। ঠিক আছে, সত্যিই কিন্তু এইচএস এ 80 প্লাস মার্কস পাওয়াটা সত্যি ইজি, কিন্তু একটা ধারাবাহিকভাবে পড়াশোনা করতে হয়। তো এই ভিডিওটাই আমি তা নিয়ে আলোচনা করব। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানিও, আর এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমেই আমি এইচএস এর সিলেবাসে যা আছে সেটা আমি সংক্ষিপ্ত আকারে একটু লিখে নিয়েছি। দেখো, প্রোজে আমার 4টে গল্প আছে, স্ট্রং রুটস আছে, নাইস হ্যাবিট আছে, থ্রি কোশ্চেন আছে, আর থ্যাংক ইউ ম্যাম আছে। পোয়েমে আছে কি না, সরি নাম্বার 18, তারপর হচ্ছে বার অন পিরিয়ড ট্রি আর অ্যাপ্লিং ইন দ্য ভ্যালি। ওকে, তারপর দেখো দ্য প্রপোজাল নামে একটা নাটক আছে, আর আছে গ্রামার, আনসিন আর রাইটিং। ওকে, প্রোজ থেকে টোটাল নাম্বার আসবে 20, কবিতা থেকেও আসবে 20, নাটক থেকে আসবে 10, গ্রামার থেকে আসবে 10, রাইটিং থেকে আসবে 10, আর আনসিন থেকে আসবে 10। টোটাল হলো 80। আর বাকি যে 20 নাম্বার আছে সেখান থেকে সেটা আসবে কোথা থেকে? প্রজেক্ট থেকে। ওকে, এবার দেখো এই যে 4 নাম্বার প্রশ্নটা আছে 4x1, এই একটা কি না, এটা হচ্ছে প্রশ্নের মান, আর 4টে হচ্ছে কি না প্রশ্নের সংখ্যা। প্রথমে যেগুলো আমি লিখেছি সেগুলো হচ্ছে প্রশ্নের সংখ্যা, আর পাশে যেগুলো লিখেছি গুণ চিহ্ন দেওয়ার পর সেগুলো হচ্ছে প্রশ্নের মান। ওকে, এবার দেখো এই যে প্রথম 4টে আমি লিখেছি 4x1, এখানে প্রথম 4টে কিন্তু এই ক্লোজ থেকেই কিন্তু পড়বে। প্রতিটা ক্লোজ থেকে একটা করে প্রশ্ন। এমসিকিউ টাইপ বলতে ধরো তোমাকে জিজ্ঞাসা করা হলো যে সূর্য কোন দিকে ওঠে। আমি অতি সাধারণভাবে উদাহরণটা দিচ্ছি যে সূর্য কোন দিকে ওঠে। অপশন দেওয়া থাকবে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তোমাকে কিন্তু দাগ দিতে হবে বা ABCD করে একটা বক্স থাকবে, বক্সে তোমাকে ঠিক করতে হবে। ওকে, সেটা আমি পরবর্তীকালে একটা বলে দেবো, পরীক্ষার আগে একটা ভিডিও নিয়ে আসবো কিভাবে খাতা মডেল কোশ্চেন পেপার আমি নিয়ে আসবো, সেখানে আমি অ্যানালাইসিস করবো যে কিভাবে কি করতে হয় না করতে হয় সেই বিষয়ে আলোচনা বিষয়ে করবো। ওকে, তারপরে থাকবে 4টি প্রশ্ন থাকবে, 4টে লিখতে হবে। প্রশ্ন থাকবে কিন্তু 8টা, অর্থাৎ প্রত্যেকটা গল্প থেকে দুটো দুটো করে থাকবে, 8টা টোটাল প্রশ্ন থাকবে, লিখতে হবে মাত্র 4টে। ওকে, এটা হচ্ছে একটু শর্ট টাইম, অর্থাৎ 10টা থেকে 12টা বাক্য লিখতে হবে। 10 থেকে 12। ধরো তোমাকে জিজ্ঞাসা করলো যে সূর্য কোন দিকে অস্ত যায়, তখন তোমাকে লিখতে হবে যে সূর্য পশ্চিম দিকে অস্ত। এই যে প্রশ্ন ধরে উত্তর লেখা, সেটা এই যে শর্ট অ্যান্সার, এটাও থাকবে। টোটাল প্রশ্ন থাকবে 8টা, লিখতে হবে 4টে, আর প্রশ্নের মান কত করে 1 করে, তাহলে 4 8 হলো। এবার দেখো প্রতিটা ক্লোজ থেকে কিন্তু একটা করে প্রশ্ন থাকে, স্ট্রং রুটস থেকে একটা, নাইস হ্যাবিট থেকে একটা, রিকোয়েস্ট থেকে একটা, থ্যাংক ইউ ম্যাম থেকে একটা। 4টে ক্লোজ থেকে 4টে দিল এবং তাদের মান হচ্ছে 6। ওকে, আর লিখতে হবে কটা? মোট দুটো লিখতে হবে, তাহলে টোটাল কত পাওয়া যাবে? 12। তাহলে 12 আর 4 16 4 20। একই রকম ভাবে এই একই সিস্টেমে থাকবে কবিতাগুলোর ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো আমি প্রোজে লিখেছি 20 আর পোয়েমেও লিখেছি 20, তাহলে প্রোজেও 20 আর পোয়েমেও 20, 20 20 40 হলো। ওকে, তারপর দেখ, তারপর আছে ড্রামা বা নাটক। ওকে, ড্রামাতে টোটাল আছে 10। এই যে 4টে প্রশ্ন আছে 1 নাম্বার করে, এটা কিন্তু এমসিকিউ টাইপ, ওখান থেকে কিন্তু কোনো কিছু লিখতে হবে না। যে ধরো যে নাটকটা আছে দ্য প্রপোজাল, সেখান থেকে কিন্তু কোনো শর্ট অ্যান্সার টাইপ লিখতে হবে, সেখানে সবকিছু তুমি এমসিকিউ ফরম্যাটে পাবে। আর 3টে প্রশ্ন থাকবে, লিখতে হবে মাত্র একটা, তার মান কত? 6 6 1 6। ওকে, তারপর দেখ, তারপর আছে গ্রামারে আছে টোটাল কত? 10। এখানে আমি গ্রামারের সাবডিভিশনটা দেখিয়েছি। এই যে 6টা পড়বে, ভয়েসেল থাকবে, একটা ন্যাশন চেঞ্জ একটা থাকবে, একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থাকবে, একটা নাউন থেকে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, এরকম একটা ফরম্যাটে থাকবে। আর সিম্পল সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স থাকতে পারে, এরকম থাকবে, কিন্তু ভয়েস এন্ড ন্যাশন চেঞ্জ অবশ্যই থাকবে। ওকে, এরকম করে থাকবে। মোট টোটাল 6টা প্রশ্ন, তার এক এক করে দিলে 6 পাবে এখানে। তারপর আছে আর্টিকেল প্রিপোজিশন। ওকে, আর্টিকেল প্রিপোজিশন থাকবে 6টা,
এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে যে টেক্সট বেসড থাকে, অর্থাৎ তুমি যে এই যে 4টে গল্প বলবে এই 4টে গল্প থেকেই কিন্তু থাকে। খুব মানে কপাল খারাপ হলে এই নাটক থেকে দেখবে, কিন্তু এখনো পর্যন্ত দিয়েছে বলে আমার মনে পড়ছে না। তো এখানে কিন্তু 3 নাম্বার আর্টিকেল পজিশনটা তুমি কোথা থেকে পাবে? টেক্সট থেকেই পাবে। আর যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ওকে। তো টেক্সটটা যখন পড়বে তখন বুঝতে পারবে। ধরো সাপোজ আমি টেক্সটের একটা লাইন বলছি, আই হ্যাড দ্য 10 কম্পার্টমেন্ট টু মাই সেলফ। সাপোজ ধরো আই হ্যাড দ্য 10 কম্পার্টমেন্ট টু মাই সেলফের জায়গায় একটা আন্ডারলাইন করে দিল, ওখানে কিন্তু মাই সেলফের জায়গায় কিন্তু মাই সেলফ থাকবে না। ধরো আই হ্যাড দ্য 10 কম্পার্টমেন্ট টু মি, এরকম দিয়ে দিল। কিন্তু তোমাকে ওই জায়গাটায় তলে অপশন দেওয়া থাকবে যে মাই সেলফ হবে না মাইন হবে, এরকম অপশন দিয়ে দেবে 3-4টে। তোমাকে সেটা কিন্তু ঠিক করে ইমপ্রুভ করতে হবে। তো তার জন্য থাকবে এক, ওকে। আচ্ছা, তারপর আসছি আনসিন। আনসিনে আছে কত? আনসিনে আছে মোট নাম্বার আছে 10। এটাকে যদি বিভাজন করি তাহলে 2 নাম্বারের প্রশ্ন লিখতে হবে, 2 নাম্বার করে মান, প্রশ্ন থাকবে 3, ওকে। আমাদের টোটাল মার্কস দেবে কত? 6। আর 4টে থাকবে ট্রু ফলস, ওকে। ট্রু ফলসে কিন্তু স্টেটমেন্ট লিখতে হয় না যে এটা আমি ট্রু করলাম বা ফলস করলাম তার জন্য আমাকে স্টেটমেন্ট শো করাতে হবে, তা কিন্তু নয়, ওকে। তো এই হচ্ছে আনসিন। এবার আসছে রাইটিং। রাইটিং এর এখন 10 আছে। রাইটিং কিন্তু 3 ধরনের রাইটিং থাকে। এখানে তুমি কি কি পাবে না? প্রেসি পাবে, রিপোর্ট পাবে, অথবা লেটার পাবে। লেটার কিন্তু পার্সোনাল নয়, বিজনেস অথবা ফর্মাল, এই দুটো লেটার থাকে, ওকে। এবার দেখো, এটা তো মানে সিলেবাসের ব্যাপার। এবার কিভাবে তুমি এই নাম্বারটা অ্যাচিভ করবে, এবার সেই নিয়ে বিশদে আলোচনাটা করছি, ওকে। দেখো, প্রথমে আমি প্রোজের কথা বলছি, ঠিক আছে। দেখো, প্রোজ আমার 4টে আছে। স্ট্রং রুটস আছে, ডাইস হ্যাবিট আছে, প্রিকশনস আছে, থ্যাংক ইউ ম্যাম আছে, ঠিক আছে। তো অনেক স্টুডেন্ট কি করে, তারা দুটো প্রোজ ভালো করে রেডি করে, এবং তাহলে দুটো হিসেব যা বলে যে দুটো প্রোজ ভালো করে করলেই ঠিক হয়ে যাবে, বা দুটো প্রোজ দুটো কবিতা আর করলেই আর নাটকটা করলেই হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে তোমরা 4টে প্রোজই ভালো করে করবে, ঠিক আছে। 4টে প্রোজই ভালো করে করবে। এখন হচ্ছে জুলাই মাস, তাহলে জুলাই আগস্ট থেকে যদি আমি ফেব্রুয়ারি মাস পর্যন্ত ধরি, তাহলে হাতে থাকবে 8টা মাস। 8 মাস কিন্তু অনেকটাই সময়, বিশেষ করে আমি ইংরেজির ক্ষেত্রে বলছি। ধরো আমি ধরে নিলাম মার্চের প্রথম সপ্তাহে পরীক্ষা হবে, তাহলে 8 মাস আমার কাছে সময় আছে। তো 8 মাসে তুমি খুব ভালোভাবে ইংরেজিটা কিন্তু তৈরি করতে পারবে। কি করবে, এই যে 4টে গল্প আছে, এই 4টে গল্প প্রথমে, এই যে এখন লকডাউনের টাইম, এখন তো স্কুল হচ্ছে না, তো যে কোনো মানে বই থেকে বা যে কোনো সহায়িকা বই থেকে 4টে গল্প প্রথমে ভালো করে রিডিং করে নেবে। তুমি কিছু বুঝতে পারছো না পারছো এসব নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। 4টে গল্প তুমি রিডিং করে নেবে, কি হচ্ছে না হচ্ছে তোমার কত বুঝতাম না, বুঝে বুঝে পড়ার দরকার নেই, একটু জাস্ট ক্যাজুয়ালি পড়ে নেবে 4টে গল্প। কয়েকদিন পর, 2-3 দিন পর আবার একবার পড়বে। দেখবে প্রথমবার পড়ার সময় হয়তো যদি কিছু তোমার মাথায় নাও ঢুকে থাকে, তারপর দেখবে একটু হলেও মাথাতে কিন্তু বিষয়টা থাকবে। এবার তুমি যেই গৃহ শিক্ষকের কাছে পড়ছো বা যেখানে তুমি পড়ছো, সেখানে দেখবে স্যার যখন পড়াচ্ছে তখন কিন্তু তুমি ওই গোটা বিষয়টার সাথেই কিন্তু অবগত হয়ে আছো, ঠিক আছে। স্যার তোমাকে কিন্তু অনেক একটা ভালো অ্যাডভান্টেজ দেবে। আর তুমি এই বাংলাটা কভার করবে মোটামুটি 3 বার পড়ে নেবে, 3 থেকে 4 বার পড়বে, ঠিক আছে। যখনই পড়া হয়ে যাবে, এবার কি করবে, ধরো আমি দ্য আইস হ্যাবিট বলছি, আই হ্যাড দ্য 10 কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা, এরকম ভাবে ধরো আছে গল্প। তো কি করবে, প্রথমে যখন পড়া শুরু করবে, শুরু করার পর ধরো যে শব্দটা তুমি মানে জানো না, সেই শব্দটার তলায় একটা পেন্সিলে করে দাগ দিয়ে রাখবে, দাগ দিয়ে রেখে চলে যাবে। ক্যাজুয়ালি পড়া হয়ে গেল। এবার তুমি সহায়িকা বই থেকে বা মানে বই থেকে তোমার কাছে বা বিক্রম মশাইয়ের কাছ থেকে বা ডিকশনারি খুলে ওই জায়গাটার মানেটা কি আর উচ্চারণটা কি, যদি তোমার উচ্চারণের সমস্যা থাকে তাহলে উচ্চারণটা উপরে লিখে নেবে, নিচে মানেটা লিখে নেবে, পেন্সিলে করে, দুধ পেন্সিলে করে লিখে নেবে। লিখে নিয়ে নিজের মতো করে কিন্তু মানেটা করবে। মানে বইয়ে যেমন আমি দেখেছি যে ছেলেমেয়েরা, যখন আমি পড়াই, আমারও কোচিং সেন্টার আছে, তো আমি যখন পড়াই তো দেখি ছেলেমেয়েদেরকে পড়া দিলে তারা কি করে, প্রথম লাইনটা ধরো বললাম যে আই হ্যাড দ্য 10 কম্পার্টমেন্ট টু মাইসেলফ আপ টু রোহানা,
এই শব্দটা, এই সেন্টেন্সটার মানেটা তারা মানে বইয়ে বা সহায়িকা বইয়ে যে খুব ভালো ভাষায় যেভাবে দেওয়া আছে তারা সেইভাবেই মানেটা কিন্তু বলে। ফলে কি হয়, তারা কিন্তু এই যে প্রত্যেকটা শব্দের যে আলাদা আলাদা মানে সেটা কিন্তু সেইভাবে তারা স্পেসিফিক্যালি করে না। ফলে অন্য কোনো জায়গায় ধরো একটা ইংরেজি শব্দ আছে, সেটার মানে তারা কিন্তু পড়তে পারে না, স্টক অফ ওয়ার্ডটা আর সেভাবে সমৃদ্ধ হয় না। তো কি করবে, ওইভাবে আন্ডারলাইন করবে, করে যে শব্দের মানে জানো না সেটা পেন্সিলে করে লিখে নেবে। দেখবে যে দু একবার ইয়ে করার পর, মুখস্থ করার পর বা দেখার পর না ঠিক মুখস্থ হয়ে যাবে। ওকে, তখন কি করবে, রাবারে করে ওটা তুলে দেবে, কোনো অসুবিধা কিছু নেই। ওকে, আর একটা জিনিস করবে একই সাথে, যে এই যে তোমাদের কবিতা বা প্রোজে দেখবে অনেক ইমেজ সিম্বল কিন্তু অনেক ভাবনা দেওয়া আছে, অনেক অনেক ভাব আছে। তো সেগুলো যখন স্যারেরা পড়াবে, মাস্টার স্যার যখন ক্লাসে বলবে, সেগুলো কিন্তু দাগ দিয়ে নেবে। আর সেই ইমেজ বা সিম্বলটা কি নির্দেশ করছে বা কি ব্যাখ্যা করতে পারে সেটা কিন্তু খুব ভালো করে লিখে নেবে খাতায়। ঠিক আছে, এবার দেখো এটা যাওয়ার পর আর একটা জিনিস যেটা আমি প্রথম যখন কোচিং স্টার্ট করি তখন কিন্তু পড়াইনি ছেলে মেয়েদেরকে। তার পরবর্তীকালে যখন এটা শুরু করলাম তখন দেখলাম যে ইমপ্রুভমেন্ট খুব ভালো এসেছে। সেটা কি না, তুমি যে এই গল্পগুলো ডাইস হ্যাবিট, স্ট্রং রুটস, এখানে দুটো গল্প কিন্তু তুলনামূলকভাবে খুবই ইজি। এক হচ্ছে ডাইস হ্যাবিট আর হচ্ছে স্ট্রং রুটস। ওকে, তো তোমরা কি করবে, গল্পগুলো পুরো মুখস্থ করবে। হয়তো শুনলে অবাক লাগতে পারে যে গল্পগুলো মুখস্থ করবো, অত বড় বড় গল্প। আমি বলছি শোনো, এই যে 8 মাস সময় আছে, তুমি 15 দিনে একটা গল্প মুখস্থ করো। তাই হিসাবে 15 দিন নাও, আমি তোমাকে বেশি টাইম দিচ্ছি, 2 সপ্তাহ দিচ্ছি। তাই হিসাবে মুখস্থ, নোটস মুখস্থ করতে হবে না, নোটস কিচ্ছু মুখস্থ করতে হবে না, কোনো মাস্টারমশাই, কোনো স্যার, কোনো সাজেশন বই, কোনো কিছু করতে হবে না। তুমি কি করবে, গল্পগুলো মুখস্থ করবে। আই হ্যাড দ্য 10 প্রপার্টি টু মাইসেলফ আফটার না দিনে গাল পটি, বারবার 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 পড়বে, মুখস্থ করবে আর কিন্তু লিখবে। সব থেকে বড় সমস্যা কি জানো তো, যে মুখস্থ করার পর যদি ছেলেমেয়েরা না লেখে মুখস্থটা, তাহলে কিন্তু সেটা তুমি পরীক্ষার খাতাতে কখনোই নামাতে পারবে না। একটা নোটস মুখস্থ করার পর সেটা মিনিমাম 3 থেকে 4 বার লিখতে হবে কমপ্লিট। ঠিক আছে, যখনই তুমি কমপ্লিট লিখবে, লেখার পর তুমি পরীক্ষার খাতায় কিন্তু অবশ্যই নোটটা কিন্তু নামিয়ে দিতে পারবে। যদি তুমি না লেখো তাহলে কিন্তু কখনোই কিন্তু পারবে না। ওকে, তো কি করবে, মুখস্থ করবে। ধরো এটা 15 দিন নিলে, এটা 15 দিন নিলে, তাহলে 15-15-30, এটা 15 দিন, এটা 15 দিন। ওকে, তাহলে 2 মাসের মধ্যে তোমার কি হয়ে গেল, 4টে গল্প কিন্তু মুখস্থ হয়ে গেল। কেন গল্প মুখস্থ করবে সেটা আমি বলছি, কেন গল্প মুখস্থ করবে। দেখো, ধরো এই যে আমি নাম্বার প্যাটার্নটা দেখিয়েছি, 4x1, 4x1, এক হচ্ছে তোমার 2x6। এই যে 6 নম্বরে কটা পড়বে, দুটো পড়বে, দুটো পড়বে। হয়তো ডাইস হ্যাবিট থেকে একটা এলো আর স্ট্রং রুটস থেকে একটা এলো। এখন কি হচ্ছে, আগেতে ধরো এরকম পড়তো যে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য স্টোরি, ডাইস হ্যাবিট, অথবা ক্যারেক্টার অফ বলবো ডক্টর এপিজে আব্দুল কালাম, অথবা দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য অথরস ফাদার অন হিম। এরকম ভাবে ডাইরেক্টলি একটা প্রশ্ন এসে যেত প্রথম প্রথম দিকে, যখন সিলেবাসটা প্রথম ইন্ট্রোডিউস হয়। কিন্তু এখন বর্তমানে এই 6 নাম্বারটা এরকম ভাবে পড়ে, 1+1+1+3, অথবা 2+4, অথবা 1+5, অথবা 2+2+2, এরকম ভাবে পড়ছে। ধরো তুমি যে শিক্ষক মহাশয়ের কাছে পড়লে, সেই শিক্ষক মহাশয় ক্যারেক্টার অফ মিসেস জোন্স তোমাকে মুখস্থ করিয়ে দিয়েছে। আমি একদম কথা বলছি, ক্যারেক্টার অফ মিসেস জোন্স তুমি তোমাকে পড়িয়েছে, তুমি পড়ে চলে গেলে। কিন্তু ওখানে ধরো ফ্র্যাগমেন্টেড কোশ্চেন্স চলে এলো, এবং সেখানে ধরো 1+1+1 এসেছে, মিসেস জোন্সের ক্যারেক্টারও এসেছে, সেটার জন্য 3 আছে, আর এখানে ফ্র্যাগমেন্টেড ধরো 3 আছে, 3 আছে। কিন্তু তুমি একদম বিশাল ভালো করে মুখস্থ করে মিসেস জোন্সের ক্যারেক্টার মুখস্থ করে গেছো, গিয়ে তুমি এই প্রথম ধরে 3টে নাম্বার তুমি অ্যাটেন্ড করতে পারলে না, শুধু মিসেস জোন্সের ক্যারেক্টার লিখে। কত আছে, 3 আছে, তুমি বিশাল ভালো লিখেছো। মাস্টারমশাই হয়তো তোমাকে 3-এ তো 3 দেবেন না, কত দেবে, খুব বেশি 2.5 দেবে, 2.5 দেবে বা 2 দেবে। কিন্তু তুমি যদি এইটা পারতে, তাহলে কত হতো, 3 হতো। আর নোটসের যদি সব রকম 2 দিতে, তাহলে কত হতো, 6 এর মধ্যে তুমি 5 পেতে, তাহলে অনেক অ্যাডভান্টেজ পাওয়া যেত।
ওকে, ছেলেমেয়েরা এখন এই ভুলটাই সব থেকে করে, তারা গল্পগুলো মুখস্থ করে না, শুধুমাত্র সেই পুরনো নিয়ম যে আমি একটা ব্রড নোট মুখস্থ করে যাব, এই ব্রড নোট পড়বে পরীক্ষায় আমি লিখে দেবো, তা কিন্তু আর নয়, সেই দিন কিন্তু শেষ হয়ে গেছে। ওকে, এখন তুমি প্রশ্নপত্র খুলে দেখবে যে খুব কম মাস্টারমশাই বা স্যারেরই সাজেশন খুব কমন আসে, আসবে, অবশ্যই আসবে, আসবে না আমি বলবো না, আসবে, হয়তো 4 নাম্বারটা এলো, 2 নাম্বারটা আসবে না, হয়তো 3 নাম্বারটা এলো, এই 3 নাম্বারটা এলো না, হয়তো 1-2 নাম্বার এলো, সরি এই 2 নাম্বার এলো না, তাহলে এই 2 নাম্বার তোমার তো নাম্বার তো পেতে হবে। তো কি করে পাবে? টেক্সট ভালো করে মুখস্থ করবে, দিন রাত এক করে টেক্সট মুখস্থ করবে। ওকে, যখনই তুমি টেক্সট মুখস্থ করবে, তখনই যখন ধরো তোমার টেক্সট মুখস্থ করা হয়ে গেছে, টেক্সট তুমি মুখস্থ করেছো, তুমি ধরো অত ব্রাইট স্টুডেন্ট নয়, আমি অনেক স্টুডেন্টকে পড়েছি তারা কিন্তু অনেক ব্রাইট নয়, কিন্তু তারা ভালো মুখস্থ করেছে, যা হোক যত কষ্ট করে হোক মুখস্থ করেছে, করার পর তারা যখন ফাইনাল রেজাল্ট নিয়ে এসেছে তখন 81, 82, 83 এরকম মার্কস অনেক পেয়েছে। ওকে, তারা শুধু টেক্সট খুব ভালো করে মুখস্থ করেছে। আর একটা জিনিস, টেক্সট মুখস্থ করার পর একটা জিনিস করবে, আমি যেটা সব ছাত্রছাত্রীকে বলছি যাদের একটু সমস্যা আছে এই সাবজেক্টটাকে নিয়ে, তাদেরকেও বলছি যে দেখবে সাহারানপুর, তারপর মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স, তারপর আর্থার রাবো, তারপর পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী, ওকে, জয়নুল আবদিন, হাসি আম্মা, এই সমস্ত বানানগুলো নিয়ে ছেলে মেয়েদের মধ্যে একটা বিশাল কনফিউশন থাকে। তো কি করবে, যখনই তুমি যে মাস্টারমশাইয়ের কাছে পড়ছো বা যেখানেই পড়তে যাচ্ছ বা স্কুলে যাচ্ছ, স্কুলে তো সরি এখন স্কুল তো বন্ধ, তো যেখানেই যাচ্ছ সেখানে কিন্তু নিজেদের বন্ধুদের মধ্যে ধরাধরি করে যে মেয়েটি কোথায়, তার হিসাবে বলবে মেয়েটি কোথায় যাচ্ছিল, মেয়েটি সাহারানপুরে যাচ্ছিল, মেয়েটির সঙ্গে কে দেখা করবে, তার কাকিমা দেখা করবে। কাকিমারা কেমন ধরনের প্রাণী, ন্যারেটারের মধ্যে একজন ভয়ঙ্কর ধরনের প্রাণী। প্রথমে বাংলাতেই হোক না, তোমার তোমার কাছে কনসেপ্ট চলে আসুক না, অসুবিধা কিছু নেই, ভয়ঙ্কর ধরনের প্রাণী আসুক, তারপরে ফর্মিডেবল ক্রিয়েচার সেই টাইপের বানানটা তুমি আস্তে আস্তে মুখস্থ করেই ফেলবে, লিখবে, দেখবে কোনো অসুবিধা কিছু আর হবে না। ওকে, প্রথমে বাংলাতেই হোক, যখন দেখবে সব ধাতস্থ হয়ে গেছো, মেয়েটি কোথায় নামলো, কোন স্টেশনে উঠেছিল, ন্যারেটার কোন স্টেশনে নামলো, রিভারি শব্দের মানে কি, এই যে এই শব্দগুলো যখন তুমি যখন এদের সাথে পরিচিত হয়ে যাবে প্রচুর পরিমাণে, তখন আর তোমার কোনো অসুবিধা কিন্তু হবে না। ওকে, এবার দেখো আর কি না, এই যে 1+1+1, এই যে ছোট্ট প্রশ্নগুলো, এগুলোর কিন্তু উত্তর লেখাটা একটা আর্ট, প্রশ্ন ধরে টু দা পয়েন্ট কিন্তু লিখতে হবে। ওকে, দেখো আমি এই ভিডিওটা এখন আনিনি, যেহেতু আমার চ্যানেলটা নতুন, আমি এই ভিডিওগুলো এখন আনিনি, তো আমি এগুলো খুব শীঘ্রই আনবো। তো তোমরা কিভাবে প্রশ্ন করতে হয় সেটাও যেমন শিখবে, তেমনি একই রকম ভাবে প্রশ্ন ধরে কিভাবে উত্তর লিখতে হয় সেটাও তোমাকে শিখতে হবে। যখন তুমি প্রশ্ন ধরে উত্তর লেখা শিখে যাবে না, তখন কিন্তু এখানে এই নাম্বার পেতে তোমাকে খুব আটকাতে পারবে। এই যে শর্ট অ্যান্সারটা যেটা 10টা শব্দে লিখতে হয়, এটি তুমি ভালো নাম্বার পাবে। আর এইখানে যে ছোট্ট ট্যাগগুলো পড়েছে সেখানেও কিন্তু তুমি কি প্রশ্ন ধরে উত্তর লিখতে পারবে, যতই প্রশ্ন আনকমন করুক, যাই কিছু করুক। তুমি একটা জিনিস মনে রাখবে যে আমি টেক্সট ভালো করে মুখস্থ করে এসেছি, নোটস অবশ্যই কিছু নোটস তোমাকে মুখস্থ করতেই হবে। ওকে, সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য আইজ হ্যাভ ইট, ওকে, বা কমেন্ট অন সেম, এই সমস্ত নোটস গুলো তো তুমি ওখানে বসে তো লেখার মতো নয়, এগুলো টেক্সট বেস তো অনেকটা নয়, ওখানে ওটা মুখস্থ করে যেতে হবে। ওটা মাস্টারমশাই বা তুমি যে স্যারের কাছে পড়ছো বা যে সহায়িকা বই হেল্প তুমি নিচ্ছ, সেখান থেকে তুমি সেই নোটসটা পাবে, তো সেটা তুমি খুব ভালো করে রেডি করবে। কিন্তু যেগুলো ওখানে বসে লেখার মতো, সেগুলো কিন্তু তোমাকেই ওখানে করতে হবে। ওকে, প্রশ্ন ধরে কিন্তু উত্তর লেখা তোমাকে শিখতে হবে। ওকে, এটা গেল প্রোজের ব্যাপার। ওকে, কিভাবে লিখবে সেটা পরে বলছি আমি, হ্যাঁ। আচ্ছা, কবিতার ক্ষেত্রেও কিন্তু একই ব্যাপার। কবিতার ক্ষেত্রে একটা জিনিস আমি বলি, খুব ভালো করে শোনো। এই 6 নাম্বার 18 এমন একটা কবিতা যেটা আর্টস লং দ্য ভিটা বেবিস, অর্থাৎ আর্ট ইজ লং লাইফ ইজ শর্ট। এটা তো রেনেসা যুগের একটা কবিতা। ওকে, তো রেনেসা অথবা এলিজাবেথ, ঠিক আমার এক্স্যাক্টলি এখন ঠিক মাথায় আসছে না। তো এই কবিতার বেসিক থিম হচ্ছে আর্ট ইজ লং লাইফ ইজ শর্ট, আর্টস লং দ্য ভিটা বেবিস। ওকে, এই কবিতা থেকে মোটামুটি এই যে থিমটা বললাম, আর্ট ইজ লং লাইফ ইজ শর্ট, এই থিমটার উপর বেস্ড করে যদি তুমি নোটস মুখস্থ করে যাও,
তাহলে এখান থেকে যাই করুক না কেন তোমার কোনো অসুবিধা হবে না। ওকে, এবার বলি দেখো এখানে এই যে অন কিলিং এ ট্রি যে কবিতাটা আছে আর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি যে কবিতাটা বা পরিচয় পার্ট যে কবিতাটা আছে, এই তিনটে কবিতা 6 নম্বর একদিন বাদ দেবে। ওকে, এই তিনটে কবিতাও তোমরা মুখস্থ করে নেবে, কবিতাগুলোও কিন্তু মুখস্থ করবে। কবিতাগুলো যদি তুমি মুখস্থ করে ফেলো তাহলে কবিতা থেকে যে সমস্ত শর্ট প্রশ্নগুলো করতে পারে যে হোয়াট ইজ দ্য সোর্স অফ এ ট্রি, এটা কিন্তু ডাইরেক্টলি এই কবিতাটা আছে, অন ক্রিয়েটিভ কবিতাটা আছে। হোয়াট ইজ দ্য সোর্স অফ এ ট্রি, দ্য রুট ইজ দ্য সোর্স অফ এ ট্রি। তুমি কিন্তু লিখতে পারবে, তখনই লিখতে পারবে যখন তুমি কবিতাটা ভালো করে কিন্তু মুখস্থ করবে। কবিতাটাও কিন্তু ক্লোজগুলো মুখস্থ করছো, কবিতাগুলো মুখস্থ করছো। ওকে, এটা কিন্তু এই 15 দিনের মাঝখানেই কিন্তু করতে হবে, মুখস্থ করার পর কিন্তু লিখে ফেলবে। ওকে, এবার আসছি নাটক। নাটকে তো নাটক মুখস্থ করতে বলবো না, তাহলে সবাই আমাকে পাগল বলবে। ওকে, নাটক আমি মুখস্থ করতে বলবো না, কিন্তু নাটকে যে সমস্ত শর্ট প্রশ্নগুলো হতে পারে, অর্থাৎ যেমন নাটলের বয়স কত, লোমবের কত বয়স, ঠিক আছে, চুরুকাবের কত বয়স, এই এই যে জিনিসগুলো, বা এখন দেখবে একদম প্রচুর মানে মাইনিউটলি ভাবে কোশ্চেন সেট হচ্ছে। যেমন দেখবে নাটকটা যখন শুরু হয় তখন লোমক যখন চুরুকাব এবং নাটালিয়াদের বাড়িতে এসেছিল তখন সে কি পরেছিল, কি ড্রেস পরেছিল এবং হাতে কি রঙের দস্তানা ছিল, হাতে কি রঙের দস্তানা ছিল সেটা কিন্তু পরীক্ষায় টেস্ট পেপারে কিন্তু ছিল, সাদা রঙের দস্তানা পড়ছিল। এরকম কিন্তু প্রশ্ন কিন্তু পড়ছে। সুতরাং কখনোই কিন্তু ভেবো না যে নাটক থেকে যা পড়বে আমি ভালো ম্যানেজ করে নেবো বা পড়বো না, শেষের দিকে দেখে চলে যাবো, হয়ে যাবে, তা কিন্তু নয়। যখন মাস্টারকে যে বলছি এটাও বাংলাটা পড়ে নেবে, পড়ে নেওয়ার পর যেই জায়গাগুলো মনে হচ্ছে তোমার যেগুলো ইম্পর্টেন্ট বা স্যার যেগুলো বলছে সেই জায়গাগুলো কিন্তু দাগ দিয়ে রাখবে। ওকে, পরীক্ষার সময় কিন্তু অনেক হেল্প হবে। ওকে, আচ্ছা, তাহলে নাটকও গেল, ঠিক আছে। আর নাটক থেকে তো প্রশ্নের প্যাটার্ন তো এইভাবেই থাকে, কিন্তু বেশিরভাগ ওই ব্রডই থাকে, নাটকটা কিন্তু এইভাবে ফ্র্যাগমেন্টেড থাকে না। নাটকটা কিন্তু এরকম ব্রড থাকে যে নাটালিয়ার ক্যারেক্টার বা চুবুকাবের ক্যারেক্টার বা নাটালিয়া অ্যাজ এ এক্সিলেন্ট হাউস কিপার বলে যে নোটস হতে পারে, সেরকমই প্রশ্ন সেট হয়। ওকে, তো এই গেল প্রোজেস সেকশনের ব্যাপার। এবার বলি এইখানে দেখবে পার্ট বি বলে একটা পরীক্ষার সময় একটা অংশ দেয়। পরীক্ষার সময় দুটো খাতা, একটা হচ্ছে পার্ট এ, পার্ট বি। পার্ট বি এ তোমাকে 20 নম্বরের পার্ট বি এর প্রশ্নের মান হচ্ছে 20 আর 20 তে 20 এরকম থাকে। তো কি থাকে, এই যে ক্লোজ থেকে থাকে 4টে এমসিকিউ, 4টে শর্ট টাইম, তাহলে 4 আর 4 8। এটা হচ্ছে ক্লোজ। আর পোয়েম, পোয়েমও একই ব্যাপার। আর হচ্ছে ড্রামা। তাহলে 5 কত 20। সবসময় কিন্তু তোমার ওয়ান অ্যান্ড অনলি প্রায়োরিটি এই 20-তে 20 পাওয়া, ঠিক আছে। যেন তেন প্রকারে তোমাকে কিন্তু 20-তে 20 পেতে হবে। বই যখনই মুখস্থ করছো তখন 20-তে 20 পাওয়া অসুবিধা কিছু হবে না। ওকে, প্রশ্ন হলে উত্তর লেখা অবশ্যই ভালো করে শিখবে। তুমি যে সমস্ত স্যারের মাস্টারদের দিদিমণিদের কাছে পড়ো তাদের কাছে অবশ্যই শিখবে। যদি অসুবিধা হয় আমি এই নিয়ে পরবর্তী ভিডিও বানাবো, তুমি আমার ভিডিওগুলো দেখতে পারো, কোনো অসুবিধা কিছু হবে না, ঠিক আছে। এখানে তোমার ওয়ান অ্যান্ড অনলি টার্গেট 20-তে 20 পাওয়া। ওকে, যখনই তুমি শর্ট কোর্স এখানে 20-তে 20 পেয়ে যাবে না, তখনই কিন্তু স্যারের এই ধারণাটা ওনার মধ্যে বদ্ধমূল হয়ে যাবে যে না, আমি যে খাতাটা দেখছি এটা একটা ভালো স্টুডেন্টেরই খাতা। তুমি যে ভালো ছেলে বা ভালো মেয়ে সেটা স্যার বুঝবেন কি করে? তার ওয়ান অ্যান্ড অনলি কপি যেটা তুমি পাঠাচ্ছ তোমার খাতাটা, সেটা দেখেই স্যার বুঝবেন যে হ্যাঁ তুই এই ছেলেটা ভালো ছেলে বা এই ছেলেটা ভালো মেয়ে, চলো একে ভালো নাম্বার দেওয়া যেতেই পারবে। কিন্তু তুমি যদি শর্ট প্রশ্ন ধরো পারলে না, কিন্তু নোটস হেভি লিখেছো, নোটস তোমার কোনো প্রবলেম নেই, নোটস একদম সব একদম একটু জেড একদম হেভি মুখস্থ করে নোট করতে সব একদম হেভি করে রেখেছো, ধরো তুমি শর্ট প্রশ্নে 20 আছে, 20-তে তুমি হয়তো ধরো 8 পেল কি 7 পেল, তখনই স্যারের কি ধারণা হবে যে না ছেলেটা তাহলে অসৎ উপায়ে কিন্তু নাম্বারটা অর্জন করেছে। তখন কিন্তু আর উনি ভালো নাম্বার কিন্তু তোমাকে দেবেন না। ওকে, ড্র নোটসে। তো সেই জন্য বলবো সবসময় কি তোমার প্রায়োরিটি হবে এই শর্ট প্রশ্নে 20-তে 20 পাওয়া। ওকে,
এটার জন্য প্রচুর পরিমাণে তুমি প্র্যাকটিস করবে, টেস্ট পেপার প্র্যাকটিস করবে, লেখা প্র্যাকটিস করবে। ওকে, তারপরে তাহলে প্রোজ, পোয়েম আর ড্রামা নিয়ে কিন্তু আলোচনা করলাম। এবার দেখ, এবার আসছি গ্রামারে। গ্রামারে আছে টোটাল 10। ঠিক আছে, এই যে 10 নাম্বারটা ডিভিশন আছে 6 গুণিত 1, অর্থাৎ 6টা ভিন্ন ভিন্ন টপিক করতে পারে। অর্থাৎ ভয়েস থাকতে পারে, ন্যাচারাল থাকতে পারে। ভয়েস ন্যাচারাল প্রতি বছরই থাকে। সিম্পল সেন্টেন্স থাকতে পারে, কোনো বছর সিম্পল হলো, কোনো বছর কমপ্লেক্স হলো, কোনো বছর কম্পাউন্ড হলো। স্প্লিটিং আছে, তারপর নাউন থেকে অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ থেকে ভার্ব, এরকম পড়ে। ওকে, এরকম থাকে 6টা। আর থাকে আর্টিকেল প্রিপোজিশন। ওকে, আর্টিকেল প্রিপোজিশনে টোটাল প্রশ্ন থাকে 6টা, সব হাফ করে নাম্বার থাকে, 3 থাকে। কেন বই মুখস্থ করছি দেখ, এই যে এখানে আর্টিকেল প্রিপোজিশনে তুমি 3 পাবে, কিন্তু তোমার বই মুখস্থ আছে। জ্ঞানে 3 এ 3, আর একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থাকে 1 নাম্বারের একটা, 3 এর আগে 4। তাহলে গ্রামারে তুমি ভয়েস এন্ড অ্যাসেন্স অবশ্যই ভালো করে পারবে। তাহলে ভয়েস এন্ড অ্যাসেন্স 2, আর এখানে 3 এর আগে 4, 4 হতে 6 নাম্বার কিন্তু অবশ্যই তোমার গ্রামারে কি হয়ে যাবে, তুমি গেইন করতে পারবে। তাহলে 20 হলো, এখানে 6 হলো, 26 হলো। ওকে, এবার দেখ, এবার সরি ফ্রন্ট নোটটা নিয়ে আলোচনা করতে ভুলে গেছি। যে 6 নাম্বারে করবে কটা, টোটাল 5টা নোট করবে। 5 6 কত, 30 থাকে। ধরো ফ্র্যাগমেন্টেড ওয়েতে তুমি লিখছো, যেখানে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 3 এটা আছে। তাহলে এখানে গ্যারান্টি 3 নাম্বার এলো, এটার জন্য আমি 2 ধরে নিচ্ছি। তাহলে 5 যদি করেও আসে, তাহলে 5 5 কত হবে, 5 5 25 হবে। আমি 25 হচ্ছি না, ধরো 22 হচ্ছে। ঠিক আছে, তাহলে 20 হয়েছিল, কোথায় লিখবো, এখানে লিখবো। 20 হয়েছিল শর্ট প্রশ্নে, 22 হলো ব্রড নোটে। ওকে, গ্রামারে কত হয়েছে, 6 হয়েছে। ওকে, তারপরে এবার আছে আনসিন। আনসিন আছে তোমার টোটাল আছে, আনসিন আছে 10 নাম্বার। আনসিনের টোটাল মার্কস আছে কত, 10। এখানে প্রশ্ন পড়বে 3টে, 2 নাম্বার করে আছে 6, আর 4টে প্রশ্ন থাকবে 1 নাম্বার, এটা তুমি 4। এইখানে 10 এ 10 কিন্তু 90% ছেলে 10 এ 10 পায়। ওকে, তো কিভাবে করবে, এই যে স্যারের কাছে শিখেছো যে কিভাবে প্রশ্নের উত্তর লিখতে হয়, সেটা শিখে যাওয়ার পর আনসিন প্র্যাকটিস করবে। দেখবে টেস্ট পেপার নেবে একটা, পুরোনো এই বছরের টেস্ট পেপার যেটা হচ্ছে যারা এইচএস দিল, তাদের কাছে টেস্ট পেপারটা কালেক্ট করে নিন। প্রায় 45 থেকে 50টা সেটের মধ্যে থাকে। তো 45 থেকে 50টা সেট কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, যে স্যারদেরকে দেখিয়ে বা দিনমণিদেরকে দেখিয়ে ওটা ভেরিফাই করে। ওকে, তাহলে কিন্তু এই যে 3 দুগুণে 6 আছে, এটা কিন্তু তুমি যে প্রশ্নগুলির উত্তর লেখা শিখেছো, এখানে কিন্তু 6 6 পাবে। আর যে ট্রু ফলসে এখানে তুমি 4, তাহলে 6 4 10। তাহলে আনসিন আমি 10 ধরে নিলাম। তারপর দেখো, এবার আছে রাইটিং। রাইটিং এ কি কি থাকে, রাইটিং এ থাকে রিপোর্ট থাকতে পারে, অথবা প্রেসি থাকে, অথবা লেটার থাকে। লেটার কিন্তু পার্সোনাল নয়, ফর্মাল থাকে। ফর্মাল, সেটা বিজনেস হতে পারে অথবা অফিসিয়ালও হতে পারে। তো তুমি যদি আমি রাইটিং এ ধরে নিচ্ছি 7 থেকে 8 ধরে নিচ্ছি। ওকে, তাহলে কত হলো, 42 52 52 সাথে 40 42 52 6 58 58 সাথে 65 হয়েছে। প্রজেক্টে ধরো তোমাকে স্যার করিয়ে দিয়েছে, তাহলে কত হয়েছে, 85। তুমি যদি ভালো নোটস লিখতে পারো, ওই নাম্বারটা আরো বাড়বে। যদি তুমি রাইটিং এর সাথ ধরেছো, রাইটিং থেকে আরো কিন্তু নাম্বার তোমাকে তুলতে হবে। কিন্তু দেখো কিছু জায়গায় আমি কিন্তু স্পেসিফিক একদম ফুল মার্ক বলেছি,
আনসিনে কিন্তু 10 ধরেছি, তোমাকে কিন্তু সেমভাবে কিন্তু প্রিপেয়ার হতে হবে। তার জন্য সময় কত পাচ্ছ? 8 মাস। শর্ট প্রশ্নে কিন্তু 20 তোমাকে তুলতেই হবে। ওকে, এটা কিন্তু খুব ভাইটাল। আর প্রশ্ন কিভাবে নির্বাচন করবে সেটা আমি যখন ওই ভিডিওতে বলবো যে কিভাবে প্রশ্ন থেকে উত্তর লিখতে হয়, কিভাবে প্রশ্ন করে উত্তর লিখতে হয়, সেই ভিডিওতে আমি ভালো করে আলোচনা তোমাদের কাছে আমি করে দেবো। এবার দেখ কিভাবে লেখা প্র্যাকটিস করবে। লেখা প্র্যাকটিস কি করবে না, এই যে শর্ট প্রশ্ন ভালো করে করবে। আর যে নোটস গুলো কিভাবে করবে, ধরো এই যে প্রথম সময়টা যে 2 মাস টাইমটা তুমি পাচ্ছ, তোমাকে স্যার বা দিদিমণি যে নোটগুলো দিয়েছেন সেগুলো তুমি টেক্সট বইটা মুখস্থ করছো। যদি স্যাররা বলে যে হ্যাঁ তোমাকে নোটস মুখস্থ এখন দেখি করতে হবে, তাহলে কিন্তু তুমি নোটও রেডি করতে থাকো। প্রতিদিন পারলে একটা করে নোট রেডি করো। করার পর কিন্তু সেটা মুখস্থ যখন হয়ে গেল, মুখস্থ হয়ে যাওয়ার পর কিন্তু ছেড়ে দেবেন, ওটা কিন্তু অবশ্যই লিখবে। না লিখলে কিন্তু তুমি পরীক্ষার খাতায় নোটটা নামাতে পারবে না। ওকে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আর যখন এটা হয়ে যাবে, ধরো লিখতে পারছো, নোটস লিখতে পারছো, যখন টেস্ট পরীক্ষার 1 মাস আগে বা 1.5 মাস আগে, তখন প্রতিদিন 2টো করে বা 3টে করে নোট লিখবে। যে স্যারের কাছে বা দিদিমণির কাছে যাচ্ছ সেখানে গিয়ে বসে লিখবে। আর প্রতিটা নোটের জন্য 10 মিনিট টাইম দেবে। 10 মিনিটের কম দিলেও খুব ভালো হয়, তবে ম্যাক্সিমাম 10 মিনিট। ওকে, যখন টেস্ট পরীক্ষা হয়ে যাবে, অর্থাৎ জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসের কথা বলছি, তখন কিন্তু একদিনে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসটা টানা প্রতিদিন 5টা নোট দেবে এবং টাইম বরাদ্দ কিন্তু 10 মিনিট করে, অর্থাৎ 50 মিনিট। এই 50 মিনিটের মধ্যে তোমার যেন 5টা নোটস কমপ্লিট। প্রচুর কষ্ট হবে, হাতে ব্যথা হবে, কিন্তু তবুও হাল ছাড়বে না। একটুখানি কষ্ট করো, দেখবে এইচএসে যদি খুব ভালো রেজাল্ট হয়, তুমি নিজে কল্পনা করতে পারবে না তুমি কত ভালো জায়গায় যেতে পারবে। ওকে, এবার আসছি, ধরো কিভাবে মক টেস্ট দেবে। ঠিক আছে, ধরো তোমার স্যার বললো বা দিদিমণি বললো যে কালকে পরীক্ষা নেবো বা পরশু দিন পরীক্ষা নেবো বা 1 সপ্তাহ পরীক্ষা নেবো। পরীক্ষা দেওয়াটাও কিন্তু একটা আর্ট। ঠিক আছে, খুব ভালো করে শুনে নাও আমি যেটা বলেছি। ধরো সামনে সোমবার দিন পরীক্ষা নেওয়া হবে, তোমাদেরকে আজকে সব বলে দেওয়া হলো যে সামনে সোমবার দিন পরীক্ষা নেওয়া হবে। তোমরা যাওয়ার পর খাতাটা যেমন ভাবে চারিদিকে মোড়ো, যেভাবে সাজাও, সব ঠিক আছে, সেই বিষয়ে আমি কিন্তু কিছু বলছি না। আমি শুধু অন্য একটা বিষয় বলছি। ধরো পরীক্ষা সোমবার দিন দিতে গেলে, পরীক্ষা দেওয়ার পর বাড়ি চলে যাবে, যে একটা খাতার মধ্যে যে নোটসের খাতাটা তুমি বানিয়েছো বা যে খাতা তুমি প্র্যাকটিস করো, সেই খাতাটা শেষ পৃষ্ঠায় বা প্রথম পৃষ্ঠায় আজকে এই যে পরীক্ষাটা দিলে, যে পরীক্ষাটা দিলে স্যারের কাছে পরীক্ষাটা দিলে বা ম্যাডামের কাছে পরীক্ষাটা দিলে, সেই পরীক্ষাতে কি কি প্রবলেম হলো, অর্থাৎ নোটস গুলো লিখতে পারিনি, বা বানান ভুল হয়েছে, বা এটা টোকা মেরে উত্তর দিয়ে দিয়েছি, এটা ট্রু বা ফলস হতে বুঝতে পারিনি, যা সমস্যা হয়েছে সব লিখবে। বানান ভুল করেছি, যা কিছু প্রবলেম হয়েছে, 1টা 2টো 3টে 4টে 10টা 12টা যতগুলো পয়েন্ট হয় তুমি লিখবে। যখনই লেখা হয়ে যাবে, তুমি কিন্তু মনে রাখবে, ওটা যেহেতু তোমার নোটসের খাতায় আছে, তোমার কিন্তু ওটা সবসময় মনে করাবে যে স্যার 1 সপ্তাহ আগে পরীক্ষা নিয়েছিল, এই ভুলগুলো আমি করেছিলাম। তারপর তো মাস্টারমশাই তোমার খাতাটা দেখে তোমাকে বলে দেবে বা খাতায় লিখে দেবে যে এই প্রবলেমগুলো তোমার হয়েছে। এবার তুমি যখন তোমার নিজের কাছ থেকে প্রবলেমটা বুঝতে পেরে যাবে, তো তুমি তোমার কি করবে, তোমার যত সমস্ত যে ফল্টগুলো তুমি করেছো পরীক্ষার খাতায়, যেটা তুমি করেছো, সেটা তুমি কি করবে, আস্তে আস্তে সারাই করবে। তাহলে দেখবে যখন তুমি ফাইনাল প্রেজেন্টেশন দেবে, তখন সেটা একবারে নিখুঁত হবে। ওকে, তো এইটা কিন্তু অবশ্যই মেনটেন কিন্তু করো। ওকে, এটা আমার কাছ থেকে একটা ছোট্ট টিপস বলতেই পারো। আর 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 সেরকম কিছু নেই, এইটুকুই। আর যদি কিছু অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগে থাকলে শেয়ার করো তোমার সেই সকল বন্ধুদের সাথে যাদের কাছে মনে হয় যে এটা খুব টাফ। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না। আর নিচে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিও, যাতে করে আমার যে পরবর্তী ভিডিওগুলো আসবে সেগুলো তুমি নোটিফিকেশন সময় মতো পেয়ে যাবে। ওকে, তো চলো দেখা হবে আবার একটা নতুন ভিডিও।